ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে এবার গ্রেফতার হলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। পুলিশ বিভাগ জানায় আইন প্রণেতার বিরুদ্ধে ধর্মের নামে সংঘাত ছড়ানোর অভিযোগ আনা হচ্ছে। সম্প্রতি যোগাযোগ মাধ্যমে তিনি একটি ভিডিও পোস্ট করেছেন যা আপত্তিকর এবং ধর্ম অবমাননার সাথে সংশ্লিষ্ট, এমনটা বলছে পুলিশ। আর এই ঘটনায় সোমবার থেকে বিক্ষোভ প্রতিবাদ করছে মুসলিম সম্প্রদায়। দৈনিক প্রথম আলো পত্রিকাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই বার্তা দিয়েছেন তিনি। প্রথম আলো পত্রিকায় গত ৩০ মার্চের ঈদ শুভেচ্ছার কার্টুনে কুকুরের ছবি ব্যবহৃত হয়েছে। প্রথম আলোর বিরুদ্ধে আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান গুরুত্বপূর্ণ ফেসবুক পোস্ট দিয়ে কঠিন বার্তা দিয়েছে। তো মির্জা ফখরুল তো বিএনপি না, মির্জা ফখরুল নিজে আওয়ামী লীগের। তো মির্জা ফখরুল আমার ধাক্কাইলে কি আমি জিয়াউর রহমানকে অবজ্ঞা করে কথা বলবো? আমি খালেদা জিয়াকে অবজ্ঞা করে, তারেক রহমানকে অবজ্ঞা করে কথা বলবো? আপনি এত বলদ পেয়েছেন, কথা বলবো না, সমস্যা নাই, কিন্তু ধাক্কায় একদিকে পাঠান কেন রে ভাই? আমি জীবনে কোনদিন আওয়ামী লীগ করবো না। 11 ঘটনার জন্য মাপ চান, মতিউর রহমান আর আনিসুলরা ঘাট ধাক্কা দিয়ে বের করে দেন প্রথম আলো থেকে। আপনাদের আর কিছু করা লাগবে না, আপনাদের উপরে রাক্ষোভ কমবে মানুষের। কিন্তু আপনারা তো আর এক হাসিনা, নিজেদের সংশোধন করবেন। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো মির্জা ফখরুল তো বিএনপি না, মির্জা ফখরুল নিজে আওয়ামী লীগের। তো মির্জা ফখরুল আমার ধাক্কাইলে কি আমি জিয়াউর রহমানকে অবজ্ঞা করে কথা বলবো? আমি খালেদা জিয়াকে অবজ্ঞা করে, তারেক রহমানকে অবজ্ঞা করে কথা বলবো? আপনি এত বলদ পেয়েছেন, কথা বলবো না, সমস্যা নাই, কিন্তু ধাক্কায় একদিকে পাঠান কেন রে ভাই? আমি জীবনে কোনদিন আওয়ামী লীগ করবো নাকি? আপনি যত কিছুই করেন, আনলেস আপনি ইন্ডিয়ার পক্ষে কোনো অবস্থান নিচ্ছেন, আপনার বিরুদ্ধে আমি কখনোই যাব না। চুরি আমি এই 5 বছর আগেও বলেছি, আজকেও বলছি, 5 বছর পরেও বলবো। চুরি বিএনপির আজকে অনেক জায়গায়, ধরেন কিছু প্র্যাকটিক্যাল কথাবার্তা বলি, ধরেন একটা হাটের ইজারা আওয়ামী লীগের নেতাদের হাতে ছিল, আওয়ামী লীগ পলাতক। এখন ওই হাটটা তো চলতে হবে, হাট তো আর ডক্টর ইউনূস যা চালাবে না, স্বরাষ্ট্রমন্ত্রী চালায় না, বাণিজ্য মন্ত্রী চালায় না, তো হাটটা চালাবে কারা? এখন ইজারা যে নিয়েছিল সে পলাতক, কারণ বিএনপির লোকজন যা ওইখানে ওইটা দখলে নিয়েছে, তারা গিয়ে এখন ওইটার করে। এখন আপনার এগুলিরও চাঁদাবাজি হিসাবে মিডিয়াতে প্রচার করা হচ্ছে। এখন কেন প্রচার করা হচ্ছে? এর কারণ হচ্ছে, কনক ভাই শুরুতে একটা কথা বলেছেন যে মিডিয়া সেইভাবে প্রচার করছে না। আপনি তো মিডিয়ায় সব জায়গায় তার লোক বসায় রেখেছেন, সে করবে কেন? সে তো বলে না, তার কাজ ছিল হাসিনা যখন কিনা বাথরুমের চিপায় বসে ওই যে সুনাকের সাথে ইয়ের মধ্যে, সোফার চিপার মধ্যে বসে একটা ছবি দিল, সারা দেশের আরে বাবা বিরাট আকার, বাইডেন একটা সেলফি তুললো, সেটা নিয়ে কি মার্কেটিং করলেন, এখন করেন না কেন? ওরে নিয়ে ইউনূসে নিয়ে মানে চীন যে মানে সম্মান দিয়েছে, এটা যদি হাসিনারে দিত আর কি করতেন আপনারা? তো সেটা করে না কেন? করে না কারণ কি? কারণ কি ওই জায়গাগুলোতে এখনো তাদের লোক বসানো। ভাই ওইটা ঠিক করেন, ওগুলি যদি ঠিক করেন, পিনাকি, ইলিয়াস, কনক সারোয়ার এদের কাছে আসতে হবে না মানুষের। আপনি যখন দেখবেন যে সোশ্যাল মিডিয়ার আমাদের 5 মিলিয়ন সাবস্ক্রাইবার কেন, কিসের জন্য? মানুষ দেখছে কেন আমাদের ভিডিও? কিছু আছে নিশ্চয়ই। আপনি মানুষের যদি গলা টিপা, অনেক মানুষ আছে, আমি নাম আর আজকে ধরলাম না, এই যে মির্জা ফখরুলের ঘর জামাই ফাহাম আব্দুল সালাম থেকে শুরু করে বহুত আছে। আমারটা আমি বলছি, আমার বক্তব্য পিনাকিদা বা কনক সারোয়ারের না, আমারটা আমি বলছি যে এই অনেক গজানো লোকজন আছে, তাদেরকে এখন সম্মান করে চলতে হবে। কেন মানুষ আমার কথা শুনে, কেন কনক সারোয়ারের কথা শুনে, কেন পিনাকি ভট্টাচার্যের কথা শুনে, এইটা তাদের সমস্যা। আর ভাই কেন আপনারটা শোনেন না, সেটা আপনার সমস্যা। আপনি চিন্তা করেন আপনি কি বলবেন, কি বলা উচিত, কেমনে চলা উচিত। শোনে না কেন, আমারটা শোনে কেন? সেইটাও বাংলাদেশের মানুষ হলো গন্ড মূর্খ, বুঝে না। পিনাকি, ইলিয়াস, কনক সারোয়ার এরা হচ্ছে পীর সাহেব, তা এখন এদেরকে আপনি বুঝাবেন কেমনে? এটা নিয়েও শত্রু। সকালবেলা ঘুম থেকে ওইটা দেখি, ওই লন্ডনের একজন পোস্ট করে বসে আছে যে আমারে নিয়ে, আমি আপনার কনক ভাইয়ের নাম নাই, আমার আপনার নাম আছে, আমরা হইলাম গিয়া নাকি কি করছি। কয়েকদিন আগেও সে ফোন করলো, কি সুন্দর মিষ্টি মিষ্টি কথা। এখন ফোন করে, ধরেন 2বার ফোন করে, 3বার ফোন করার পরে হয়তো ধরতে পারি না, একবার ফোন করে। ভাই ফোন ধরবো কয়টা? সময় পাই না তো। এটা আপনারা বুঝেন যে আপনাদের কাছে কি পরিমাণে ফোন আসে। এখন আমার কাছে ধরেন একজন উপদেষ্টা আমার সাথে কথা বলছে, এখন একজন পুলিশের একজন ডিসি আমাকে ফোন করলেন, আমি কাটটা কেটে কাটটা দুজনই তো গুরুত্বপূর্ণ। আমাদের তো গুরুত্বপূর্ণ অনেক মানুষের সাথে কথা বলা লাগে, কথা বলি, এর মধ্যে একটা ফোন মিস হয়েছে, ফোন দিতে পারি না, নিজের ব্যক্তিগত কাজ আছে। এখনো তো ভাই গাড়ি চালাই, এত ধান্দাবাজি করে তো খাই না, এখনো সপ্তাহে একদিন গাড়ি চালানো লাগে। তা আপনি কি মনে করেন যে আপনার মানে এই করবেন, যা মনে চায় তাই বলবেন, আপনাদের মতো করে চলতে হবে, না চললে আবার বিরুদ্ধে কথা বলবেন? বলছে বিএনপির উচিত হবে যে
সোশ্যাল মিডিয়াতে যেসব জিনিসগুলো এখন যাচ্ছে, যেই মানুষ যেসব সমালোচনাগুলো করে, এইসব সমালোচনাগুলোর ব্যাপারে তারা আমার মনে হয় আরো বেশি সিরিয়াস হবে যে কোথায় কি হচ্ছে, আসলে কি সমস্যাটা হচ্ছে কিনা। কারণ সামনে তারেক রহমান কিন্তু বারবার একটা কথা বলেন যে সামনে নির্বাচনটা অনেক কঠিন নির্বাচন হবে বিএনপির জন্য। সো সেই কঠিন নির্বাচনটা তাদের যদি উতরাতে হয়, তাহলে অবশ্যই তাদের যে অপোজিশন সেটাকে খুব স্ট্রং মনে করতে হবে। এটা মনে না করে যদি নির্বাচনে যায়, আমার মনে হয় 1991 সালের নির্বাচনে যেমন শেখ হাসিনা মন্ত্রিসভা গঠন করে ফেলেছিল, খালেদা জিয়া পরে প্রধানমন্ত্রী হন, আমার মনে হয় সেই জন্য মাপসান মতিউর রহমান আর আনিসুলরা ঘাট ধাক্কা দিয়ে বের করে দেন প্রথম আলো থেকে। আপনাদের আর কিছু করা লাগবে না, আপনাদের উপরে আক্ষেপ কমবে মানুষের। কিন্তু আপনারা তো আর এক হাসিনা, নিজেদের সংশোধন করবেন না, ক্ষমাও চাইবেন না। আপনাদের সম্পাদকীয় নীতির এক্সাম্পল দিই। হ্যাঁ, বগুড়ায় আওয়ামী লীগ জাসদ অফিস ঘুরাই দিল বিপ্লবী ছাত্র জনতা, সেটারে প্রথম আলো লিখলো হামলা, দেখেছেন। আর বগুড়ার পত্রিকা করতল লিখলো গুড়িয়ে দেওয়া হলো। আচ্ছা এডিটর সাহেব, ওইটি আমার ওই বগুড়ার ক্ষুদ্র ভ্রাতারা ওরা অবশ্য পারমিশন নিচ্ছে আমার, হ্যাঁ, তো পারমিশন নিয়ে ভাঙিছে, ওটা দেখান না কেন ভিডিওটা দেখান। তারপর আবার সাকফুক ড্যান্সও মারিছে, দেখেছেন। পিনাকি দাদার অ্যাকশন, পিনাকি দাদার অ্যাকশন, বগুড়াবাসীর অ্যাকশন, ইলিয়াস ভাইয়ের অ্যাকশন, ভক্তজনতার অ্যাকশন, দিল্লি না ঢাকা। তো আমার কয় দাদা ওই আওয়ামী লীগ অফিসের পাশে তো আপনার ছাত্র ইউনিয়নের অফিস আছে, কমিউনিস্ট পার্টির অফিস আছে, ওটা কি করবো, ওটাও তো ভাঙা পড়বি। তো আমি কইলাম ওটা একটু আমার বিবেচনা একটু সারণ দেওয়া যায় না। তোরা কইলে যে বিল্ডিংটা পুরানো, তো যদি ভাঙতে যায় ওটা পুরাটা ভেঙে যায়। আমি কইলাম আল্লাহর নামে শুরু করে দাও, তারপরে দেখা যাক, দেখমুনি কি করা যায় পরে। যাই হোক, আল্লাহর অসীম কৃপা ওটা ভাঙা পড়েনি আর কি। ভাঙা পড়লে না খারাপ লাগলো নি, ওটি তো আমার রাজনীতির সূত্রপাত। তাই যাই হোক, আর একটা জিনিস দেখেন, এই প্রথম আলো প্রসঙ্গে দুনিয়ার সব আন্তর্জাতিক মিডিয়া লিখলো প্রোটেস্টার্স, যত নাম করা পত্রিকা। আর মব লিখলো কে? ইন্ডিয়ান পত্রিকা, এনডিটিভি, দ্য হিন্দু। আর কে লিখলো? ডয়েচে ভেলে। আবার ডয়েচে ভেলের রিপোর্ট যে লিখেছে সেও ইন্ডিয়ান। এটা সব দেখান না, লিঙ্কডিনের প্রোফাইল দেখান, ওই ইন্ডিয়ান, দিল্লির মাইয়া। তাই তারা জার্নালিজম করতেছে না, করতেছে ইন্ডিয়ান ন্যারেটিভ তৈরি করতেছে। এমনকি দিল্লি স্টারও মব লিখে, দেখেছেন। আপনাদের ল্যাঙ্গুয়েজ কেমনে অ্যালাইন্ড হয়, একই রকম হয়, বরাবর হয়ে যায় ইন্ডিয়ান ভাষার বাক্য ব্যবহারে। এটা তো একটা ব্যাখ্যা থাকতে হবে, তাই না? প্রথম আলো দেখেন, যখন ভারতে থাকা বাংলাদেশি সম্পর্কে লিখে তখন লিখে অবৈধ বাংলাদেশি, দেখেছেন। আর ভারতের অবৈধ নাগরিক যাদের আমেরিকা পাঁচাত লাথি দিয়ে পায়ে শিকল পরে পাঠিয়ে দিছে, তারা হয় নথিপত্রবিহীন ভারতীয়। কি সম্মান, দেখেছেন। এই যে বাংলাদেশ ঘৃণা, তারা এটা করতে পাইছে ইন্ডিয়ান প্রভুর কাছে। এই ফাজলামে অব্যাহত রাখবেন, আপনাদের কেউ বাঁচাইতে পারবে না। আজ হোক কাল হোক আপনাদের অবস্থা ধানমন্ডি 35 নম্বরের মতোই হবে, শুনতে যতই খারাপ লাগুক। এটা কোনো হুমকি না, এটা ভবিষ্যৎবাণী। দেখলাম অনেক সুশীলদের আহাজারি। আপনাদের একটা কথা বলি, হ্যাঁ, বুঝছা, ওই বাড়ি বানায় দেওয়া সম্ভব, কিন্তু ওই বাড়িটার সাথে যত মৃত্যু যুক্ত আছে, যত কান্না হাহাকার, যত রক্তপাত যুক্ত আছে, ওই বাড়ি থেকে যত হত্যাকাণ্ড চালানো হয়েছে, সেই জীবন ফিরাই দিতে পারবে? তাই আওয়াজ নিছে। আমি সেই সমস্ত বিজ্ঞ ব্যক্তিদের পবিত্র কোরআনের সূরা আন-নামল এইটার 52 নম্বর আয়াত পড়ে শোনাচ্ছি। অতঃপর এগুলো তাদের ঘর বাড়ি যা তারা নিজেদের জুলুমের ফলে শূন্য অবস্থায় ফেলে গেছে, নিশ্চয়ই এতে জ্ঞানীদের জন্য একটি নিদর্শন রয়েছে। পড়েন, জানেন, খোদা তাআলা আপনাদের প্রশ্নের উত্তর মেলা আগে দিয়ে গেছে, ওইটা পড়েন, তারপরে আইসেন কথা কয়েন, আর কিছু কমো না। যারা বলে যে আমরা দেশকে অস্থিতিশীল করতেছি, তারা দেখেন আপনাদের ইতিহাসের ঐতিহ্যের ঠিকাদার আওয়ামী লীগের গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর দুর্বৃত্ত কি বলে। জাহাঙ্গীর বলতেছে, যেই রাজধানীতে আমরা দিনের বেলা ঘুরতে পারি না, সেই রাজধানীর মানুষকে রাতের বেলা ঘুমাইতে দিব না। শুনেন, ওর মুখেই শুনেন। আমাদের কথা স্পষ্ট, যেই রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না, চলতে পারবে না, সেই রাজধানীর মানুষ রাতে ঘুমাতে পারবে না। আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিছি। আমাদের ডিসিশন, আমাদের মূল ব্যক্তি, আমাদের নেত্রী যেভাবে এখানে সাজেশন করবে, আমরা পরামর্শ কর্মে আমাদের যেখানে যার সাথে আলোচনা দরকার সেইটা করব। শুনেছেন? এখন ওর বাড়িঘর নিয়ে যদি টান দিই তাহলে তো বলবেন আমরা নৈরাজ্যবাদী, তাই না? আর কিছু কইলাম না, রেকর্ড রাখলাম।
এই শয়তানি কাম যদি অব্যাহত থাকে না, তাহলে 5ই ফেব্রুয়ারি চাইতে ভয়ঙ্কর কাম কিন্তু ঘইটা যাবে, প্রত্যেকটারে চিহ্নিত করা হবে। ফাইনালি প্রফেসর ইউনূসকে একটা আহ্বান জানাই। আপনারা তো জেনেভা ক্যাম্পের নাম জানেন, তাই না? বিহারিরা যেটি থাকে, মাংসের চাপটা পাওয়া যায় সুন্দর সুন্দর, খাইতে খুব মজা। আমরা বলি আটকে পড়া পাকিস্তানি। জেনেভা ক্যাম্পের বাইরেও মার্কেট ক্যাম্প, তারপরে মন্টু ক্যাম্প, এগুলো নামে ছোট বড় আরো কয়েকটা ক্যাম্প আছে আশেপাশে। মিরপুর এলাকাতেও বিহারিদের জন্য ক্যাম্প আছে। এগুলো অমানবিক বসবাসের অনুপযুক্ত ক্যাম্পে মানবেতর জীবনযাপন করে বিহারিরা। বিহারিদের ঠিক যেভাবে গেট্টোর মধ্যে আটকায় রাখছে, সেটা থেকে বাইর করতে হবে দ্রুত। আবার গেট্টো কি জানেন না? আচ্ছা শুনেন, গেট্টো কি গুরুত্বপূর্ণ জিনিস, এটা শুনে রাখা দরকার। গেটো বলতে সাধারণত এমন একটা অঞ্চল বা পাড়া বোঝায় যেখানে নির্দিষ্ট কোনো জাতি বা সম্প্রদায় বা সামাজিক গোষ্ঠী বাধ্যতামূলকভাবে সামাজিক অর্থনৈতিক কারণে একত্রে অবস্থান করে। এবং ঐতিহাসিকভাবে ঘেটো শব্দটা মূলত ইউরোপে ইহুদি সম্প্রদায়ের আবাসস্থলের জন্য ব্যবহার করা হতো। এই শব্দটার উৎপত্তি হচ্ছে 16 শতকে ভেনিস, ইতালি। ওইখানে একটা ইহুদি সম্প্রদায় ছিল এবং শহরের অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন থেকে একটা এলাকায় বাস করতে বাধ্য করা হতো। ওই এলাকাটা ছিল লোহার কারখানা আর কি, ফাউন্ড্রি বলা হয়। ফাউন্ড্রির ইতালিয়ান নাম হইতেছে গেটো। তো এই গেটো থেকেই এই শব্দটার প্রচলন। ভেনিসের পরে রোম, ফ্লোরেন্স, অন্যান্য ইতালিয়ার শহরেও বা ইউরোপের নানা স্থানে ইহুদিদের গেটোতে রাখার রীতি ছড়ায় পড়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাজি জার্মানির আমলে ইহুদিদেরকে ইউরোপের বিভিন্ন শহর থেকে জোরপূর্বক ঘেটোতে রাখা হইতো। এসব ঘেটো ছিল অতি ঘনবসতিপূর্ণ, নিদারুণ দারিদ্র এবং নির্যাতনের কেন্দ্র। তো আমরা কি এইরকম একটা ঘেটো বাংলাদেশে রাখবো? একটা না, অনেকগুলো ঘেটো আমরা বাংলাদেশে রাখিছি বিহারি ক্যাম্পের নামে। ঢাকা শহরে ওই বাংলাদেশি ঘেটোতে থাকা বিহারিদের সবাইকে বাংলাদেশি পাসপোর্ট দিতে হবে, ভোটার তালিকায় তালিকাভুক্ত করতে হবে। 55 বছর হয়ে গেছে, ওদের এখনো ভোটাধিকার নাই। যে বিহারি ছেলেটা মুক্তিযুদ্ধের পরে জন্মাইছে, সেও এখন প্রৌঢ় হয়ে গেছে, ক্যাম্পের ভিতরে অত্যন্ত মানবেতর জীবনযাপন করে। নতুন ভোটার তালিকা করা শুরু হয়েছে, নির্বাচন কমিশন করতেছে, ওদেরকে ভোটার বানাইতে হবে এখনই সময়। অবাঙালি বিহারি মুসলমানদের সবাইকে বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে যেখানে ইচ্ছা ব্যবসা, চাকরি, বাড়ি করার পূর্ণ আইনগত স্বাধীনতা দিতে হবে এবং এটা বাস্তবায়ন নির্বাচনের আগেই করতে হবে। মুজিবের ফ্যাসিজমের এর চেয়ে বড় উদাহরণ আছে কি? রাতারাতি সে দেশের একটা বড় জনগোষ্ঠীর নাগরিকত্ব কেড়ে নিয়ে তাদের বাড়িঘর বাজেয়াপ্ত করে সবাইকে ঘেটোর মধ্যে জড়ো করলো ইহুদিদের মতো। অথচ এরা পাকিস্তান আমলে সবাই চাকরি বাকরি, ব্যবসা, বাড়ি, পরিবার সব ছিল, সম্ভ্রান্ত জীবন ছিল। পাকিস্তান সরকার যদি 47-এ পরে যে সমস্ত হিন্দু পাকিস্তানে থেকে গেছিল তাদেরকে স্ট্যান্ডার্ড ইন্ডিয়ান আখ্যা দিয়া সবার নাগরিকত্ব, বাড়ি, সম্পত্তি কেড়ে নিত, কিরকম ভয়ঙ্কর পৈশাচিক একটা ব্যাপার হয়তো কল্পনা করেন। মুজিব এক্স্যাক্টলি সেম কাজটা করছে। বাংলাদেশে 47টা জাতিগোষ্ঠী, ভাষাভাষী আছে। আমরা বাংলাদেশে বসবাসকারী বিহারি জনগোষ্ঠীকে বাংলাদেশের জাতিগোষ্ঠীর সেই মুকুটে ধারণ করতে চাই। যুগ যুগের বঞ্চনা আর আমাদের পূর্বপুরুষের প্রতিহিংসার রাজনীতির আমরা অবসান চাই। প্রফেসর ইউনূসের সরকারে আছেন একজন বিশ্বনন্দিত মানবাধিকার কর্মী, আমাদের সকলের প্রিয় আদিলুর রহমান শুভ্র ভাই। আমি আশা করব শুভ্র ভাই উনার মন্ত্রণালয়ের কাজের বাইরে এই কাজটাকে নিজের মানবিক কাজের এজেন্ডায় ঢোকাবেন। অনলাইন কমিউনিটির সকলের এই কাজে পূর্ণ সমর্থন থাকবে। আমি আশা করব বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এই দাবিকে সমর্থন করবেন। বিহারিদের ঘেটোতে রেখা আমরা ইনসাফের বাংলাদেশ গড়তে পারবো না। ওদের মর্যাদার মানবিক জীবন আমরা নিশ্চিত করতে চাই। বাংলাদেশের সমাজের মূল ধারায় আপনাদের আগাম স্বাগত জানাই। আপনাদের বাংলাদেশের মূলধারার পথ চলা নির্বিঘ্ন। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।